প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ব্যাংকিং। তো আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে ব্যাংকিংটা কি। ব্যাংক এবং ব্যাংকিং দুটো পাশাপাশি শব্দ, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ব্যাংকিং। কিন্তু ব্যাংক এবং ব্যাংকিং কিন্তু দুটো কিন্তু এক জিনিস না। ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান মাত্র। অর্থাৎ ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, সে যে কাজটা করে সেটা হলো ব্যাংকিং। অর্থাৎ ব্যাংকে যে কাজটা করা হয় সেটা হলো ব্যাংকিং। ব্যাংক একটা প্রতিষ্ঠান, ব্যাংকের সাথে জড়িত যে অ্যাক্টিভিটিস গুলো, ব্যাংক তার যে ডেইলি যে অ্যাক্টিভিটিস, যে কাজগুলো করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাংকিং। তো এখন এই ব্যাংকিংটা কি এই ব্যাংকিংটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে যে ব্যাংক কি কাজগুলো করে। ব্যাংক কি কাজগুলো করে সেটাই হচ্ছে ব্যাংকিং। তো এখন এই ব্যাংকিং যদি আমরা দেখি, অনেক প্রকার ব্যাংকিং আছে। অর্থাৎ ব্যাংকিং এর যে ক্লাসিফিকেশনটা সেটা যদি আমরা দেখি তাইলে কিন্তু দেখবো যে আমাদের ব্যাংকিংটা আর একটু ক্লিয়ার হয়ে যায়। তো আমরা যদি ব্যাংকিংটা দেখি, অনেক ধরনের ব্যাংকিং হতে পারে। যেমন এই ব্যাংকিং গুলোকে যদি আমরা আহ, বোঝার চেষ্টা করি, তাহলে অনেক ধরনের ব্যাংকিং। এক নম্বর যে ব্যাংকিংটাকে আমরা যদি বলি, যেটা হচ্ছে আমরা একক ব্যাংকিং, যেটাকে আমরা বলি হচ্ছে একক ব্যাংকিং। একক ব্যাংকিং হচ্ছে কোনটা? একক ব্যাংকিং হচ্ছে এই ধরনের ব্যাংকিংটা আমাদের দেশে খুব বেশি জনপ্রিয় না, অথবা নেই বললেই চলে। একক ব্যাংকিং মানে হচ্ছে যে ব্যাংকের আর কোনো শাখা নেই, অর্থাৎ একটাই শাখা, একটাই অফিস, তার আর কোথাও কোনো ব্রাঞ্চ নেই। সেখান থেকে, ওই একটা অফিস থেকে, সেখান থেকেই সে ব্যাংকিং কার্যক্রমটা পরিচালিত করে থাকে। এইরকম ব্যাংকটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে একক ব্যাংকিং। প্লিজ, যার কোনো শাখা নেই, সে একটাই, সে আমরা ধরে নিচ্ছি যে ঢাকায় একটা, যে কোনো একটা এবিসি একটা ব্যাংকের নাম বলছি, সেটা হচ্ছে ঢাকায় অবস্থিত। সেই একটাই অফিস আছে তাদের, সেখানে ওই একটাই, যেটাই অফিস সেটাই শাখা। ওর বাইরে ঢাকা শহরেও আর কোনো শাখা নেই, ইভেন দেশের বাইরেও কোথাও, দেশের ভিতরে আর কোথাও শাখা নেই। এই ধরনের ব্যাংকিংটাকে আমরা একক ব্যাংকিং বলি, যেটা ইউএসএ তে, আমেরিকায় আমরা একটু দেখি। আমাদের দেশে অথবা অন্যান্য দেশে খুব বেশি এটা জনপ্রিয় না, এবং আমরা দেখিও না। এরপর হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে শাখা ব্যাংকিং। শাখা ব্যাংকিং মানে হচ্ছে আমরা যেটা বাস্তবে দেখি, যে আমাদের মতো দেশেও যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে শাখা ব্যাংকিং। শাখা ব্যাংকিং মানে হচ্ছে যে একটা ব্যাংক, মেন যে ব্যাংক, তার অসংখ্য শাখা, সেটা দেশের ভিতরেও থাকতে পারে, দেশের বাইরেও থাকতে পারে। এই অসংখ্য শাখা নিয়ে যে ব্যাংকিংটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে শাখা ব্যাংকিং। এই শাখা ব্যাংকিংটা হচ্ছে যে তার ব্যাংকিং কার্যক্রমটাকে স্মুথ করার জন্য, যে ব্যাংকের শাখাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সবকিছুর যে একটা ডিসিশনটা কিন্তু এক জায়গা থেকে আসছে, যেটা আমরা আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থাকে যেটা দেখি, এটাই হচ্ছে মূলত হচ্ছে শাখা ব্যাংকিং। এটাই সবচেয়ে বর্তমান সময় জনপ্রিয়, এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শাখা ব্যাংকিং এর খুব বেশি বিকল্প আমরা দেখি না। এরপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে গ্রুপ ব্যাংক। এরপরে যেটা আমাদের আসে সেটা হচ্ছে আমাদের গ্রুপ ব্যাংকিং। গ্রুপ ব্যাংকিংটা হচ্ছে গ্রুপ ব্যাংকিংটা হচ্ছে কি, এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে যেখানে যে জায়গায় অনেকগুলো ব্যাংকের সমন্বয়, অর্থাৎ কিছু দুর্বল ব্যাংক রয়ে গেছে, কিছু আহ, সবল ব্যাংক যদি আমরা বলি, যে তা ফিনান্সিয়ালি কেউ কেউ খুব স্ট্রং, কেউ কিন্তু খুব বেশি স্ট্রং না, উইক। এইরকম একটা অবস্থায় যখন আমাদের পৌঁছাই, তখন আমরা হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থাটা দেখি যে দুটো ব্যাংক কিন্তু একটা জায়গায় মার্জ করে ফেলতে পারে। আমরা যেটাকে মার্জ শব্দটা ব্যবহার করাটাই উচিত, যে মার্জ করে যাচ্ছে, যে একটা দুর্বল ব্যাংক আর একটা আছে সবল ব্যাংক, এই দুটোর ভিতরে মার্জ করে তারপরে যে ব্যাংকিংটা চালু হচ্ছে। এক্ষেত্রে যে দুর্বল যে ব্যাংকটাকে, তাকে আমরা সাবসিডিয়ারি ব্যাংক সাধারণত বলে থাকি। আর যে সবল যেটা আছে, স্ট্রং, তাকে আমরা বলতে হোল্ডিং ব্যাংক।
এক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেগুলেশন, মানে যার অধীনে ব্যাংকিং কার্যক্রমটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু হোল্ডিং ব্যাংকের অধীনে। সুতরাং একটা দুর্বল এবং আর একটা যখন স্ট্রং ফিনান্সিয়ালি, যে স্ট্রং একটা এবং উইক যে ব্যাংকিং ব্যাংক ব্যবস্থা, অথবা দুটো আলাদা আলাদা ব্যাংক, তারা যখন একত্রে এসে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে কম্বাইন্ডলি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে গ্রুপ ব্যাংকিং। এরপরে আমাদের থাকে হচ্ছে চেইন ব্যাংকিংটা। চেইন ব্যাংকিংটাও ঠিক একই রকম। প্রতিযোগিতায় যখন টিকে থাকার জন্য যে কাজটা হয়, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেকগুলো ব্যাংকটা এক জায়গায় এসে একের অধিক দুইয়ের অধিক যে ব্যাংকগুলো একটা জায়গায় একটা ইউনিক একটা প্ল্যাটফর্মে একটা আমব্রেলার নিচে এসে তারা তাদের ব্যাংকিং কার্যক্রমটা পরিচালিত করে থাকে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে যে চেইন ব্যাংকিংটা। তো চেইন ব্যাংকিংটা আর হচ্ছে গ্রুপ ব্যাংকিংটা দুটো প্রায় কাছাকাছি, দুটো খুব কাছাকাছি একটা ওয়ার্ড। দুটোর ভিতরে অনেক সিমিলারিটিস দেখি, কিন্তু দুটোর ভিতরে বেসিক একটা পার্থক্য থাকে। যে চেইন ব্যাংকিং যেটা হয় সেক্ষেত্রে দুটো উইক অথবা দুটো ফিনান্সিয়ালি হয়তোবা একটু উইক পজিশনে আছে, অথবা তারা একটু ছোট অথবা নতুন যে ব্যাংকটা, তারা কিন্তু দুটো একটা ইউনিক একটা পজিশনে এসে একটা ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বলি শিল্প অর্থনীতির ভাষায়, অর্থাৎ দুইজন একটা সমান্তরাল একটা পজিশনে এসে তারা দুইজন ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করতে পারে। এক্ষেত্রে যেটা হয় যে দুটো আলাদা আলাদা ব্যাংকের আলাদা নিজস্ব সত্তাটা বজায় রেখে, তাদের নিজস্ব যে আইডেন্টিটিটা সেটা বজায় রেখেই কিন্তু তারা ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করে থাকে। আর গ্রুপ ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা দেখছি, সেক্ষেত্রে কিন্তু একটা দুর্বল এবং একটা হচ্ছে সবল। অর্থাৎ দুর্বল যে ব্যাংকটা, অর্থাৎ নতুন যে ফিনান্সিয়ালি যে সলভ না এরকম যখন যে ব্যাংকটা আসে, তার কিন্তু অস্তিত্ব অথবা নিজস্ব আইডেন্টিটির একটা সমস্যা রয়েই যায়। সুতরাং দুটো একই রকম হলেও দুটোর ভিতরে কিন্তু একটা বেসিক পার্থক্যটা রয়ে যায়। এরপরে আমরা একটা ব্যাংকিং দেখে যাচ্ছে মিশ্র ব্যাংকিং। মিশ্র ব্যাংকিংটা হচ্ছে যে একটা ব্যাংকিং, সেটা হচ্ছে যে সে তার জেনারেলি যে অ্যাক্টিভিটিস থাকে, জেনারেল যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিস এর সাথে সাথে সেই অ্যাক্টিভিটিস এর সঙ্গে সঙ্গে সে যে কাজটা করে সেটা হচ্ছে যে স্পেশালাইজ যে অ্যাক্টিভিটিসটা, অর্থাৎ যে বিশেষায়িত যে ব্যাংকিং ব্যবস্থা সেটাও চালু করে। অর্থাৎ আমরা যে ব্যাংকিং এর যে বিভিন্ন প্রকারভেদটা দেখছিলাম, যে শুরুতে একক ব্যাংকিং এর কথা বলছিলাম, এরপরে যেটা বলছি শাখা ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং, তারপরে হচ্ছে চেইন ব্যাংকিং অথবা মিশ্র ব্যাংকিং। এই ব্যাংকিং সকল প্রকার ব্যাংকিং এর মাধ্যমে যে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ব্যাংকিংটা কি, যে অ্যাক্টিভিটিসটা এটা একটা ভার্ব, যে যেখানে একটা কার্যক্রমটা বোঝানো হয়, সেই যে কার্যক্রমটা এবং এখানে যে বিভিন্ন প্রকারভেদ যে ক্লাসিফিকেশন গুলো আমরা দেখছি, এই ক্লাসিফিকেশনের আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে, এই ক্লাসিফিকেশনের আলটিমেট উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে কিভাবে প্রতিযোগিতায় টিকে থাকা যায়, কিভাবে প্রতিযোগিতায় টিকে থেকে আরো বেশি তারা স্মুথলি তাদের অ্যাক্টিভিটিসটা করতে পারে, তারা প্রফিটটা করতে পারে। সুতরাং ব্যাংকিং হচ্ছে একটা কার্যক্রমের ব্যাপার, আর ব্যাংক একটা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা ব্যাংক যে কাজটা করে সেটাই হচ্ছে তার ব্যাংকিং। তো ব্যাংকিংটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করলাম, এরপরে আমরা ব্যাংকের কার্যাবলী দেখি। তো একটা ব্যাংকের কার্যাবলী দেখতে গেলে আমরা সাধারণত বাণিজ্যিক ব্যাংকের কথাই বলতে পারি, যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীটা কি। তো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীটা কি, বাণিজ্যিক ব্যাংক কি করে, সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের কাছে আরেকটু ব্যাংকিংটা ক্লিয়ার হতে পারে। তো বাণিজ্যিক ব্যাংকের কিন্তু মূলত যে কাজটা সেটা হচ্ছে ডিপোজিট কালেক্ট করা, আর হচ্ছে লোন প্রদান করা, ঋণ প্রদান করা। মেইনলি দুটো কাজ। বাণিজ্যিক, আমি আবার বলি যে ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান। অন্যান্য যে বিভিন্ন গ্রোসারি যে আমরা দোকানের কথা বলি অথবা শপিং মলের কথা বলি, ব্যাংকিং প্রতিষ্ঠানটাও সেরকম। যে এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো, এক্ষেত্রেও তাদের তাদের প্রোডাক্ট হচ্ছে কি লোন। তারা ডিপোজিট কালেক্ট করছে আর ঋণ প্রদান করছে। সুতরাং এদের আলটিমেট উদ্দেশ্য অন্যান্য একটা প্রতিষ্ঠানের মতো, তাদেরও আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। সুতরাং মুনাফা অর্জন করার জন্য তারা তাদের কি করছে, ডিপোজিট কালেক্ট করে আর একটা হচ্ছে ঋণ প্রদান করে। সুতরাং কার্যক্রমটা আমরা যদি দেখি, প্রথমত হচ্ছে আমানত গ্রহণ করা। ব্যাংকিং প্রতিষ্ঠান একটা, যেহেতু এটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক,
সুতরাং ব্যাংক যে কাজটা করে, তারা একটা পেইড অ্যাপ, একটা মূলধন নিয়ে, একটা ক্যাপিটাল নিয়ে, একটা নির্দিষ্ট মূলধন নিয়ে তারা তাদের এই কার্যক্রমটা শুরু করে। তো সুতরাং যেহেতু এখানে একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন, একটা ব্যাংক কার্যক্রম চালাতে গেলে অনেক টাকার দরকার, সেই জন্য তাদের যতটা টাকা দরকার ততটা টাকা কিন্তু তাদের থাকে না। যে কারণে তারা কি করে, অথবা এটা কারোর পক্ষে সম্ভব না অতটা, যে কারণে তারা কি করে, গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণ করে। অর্থাৎ ব্যাংকে মানুষ টাকা হিসাব খোলার মাধ্যমে ব্যাংকে টাকা রাখছে। সুতরাং এই আমানত গ্রহণটা, যত ব্যাংকের আলটিমেট টার্গেটটা হচ্ছে যত বেশি আমানত গ্রহণ করতে পারে, যত বেশি ডিপোজিট তারা রাখতে পারবে, যত বেশি তারা অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করতে পারবে, তত কিন্তু এই ব্যাংকটা সলভেন্সিতে চলে আসবে। কারণ ব্যাংক যখন প্রতিযোগিতার সময়, এখন যদি হিউজ কম্পিটিশন, সুতরাং লিকুইডিটি ক্রাইসিস যেটা থাকে বাণিজ্যিক ব্যাংকের, আমরা যখন যেটা দেখি, সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটাই পথ হচ্ছে, সেটা হচ্ছে আমানতের পরিমাণটা, ওই ডিপোজিটের পরিমাণটা বাড়ানো, এবং সেটা হয় হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। তো এরপরে যেটা হচ্ছে ঋণ প্রদান, যেটা বাণিজ্যিক ব্যাংকের মূল কাজটা হচ্ছে, তারা হচ্ছে কি করে, ঋণ প্রদান করে। ঋণ প্রদান করা হচ্ছে কিভাবে, তারা হচ্ছে কি করছে, আমাদের কাছ থেকে যে টাকাটা আমানত হিসেবে রেখে দিচ্ছে, আমরা ব্যাংকে যে টাকাটা ডিপোজিট হিসেবে রেখে দিই, ওই টাকাটা সে কি করছে, একটা নিয়মের মাধ্যম দিয়ে, প্রাতিষ্ঠানিক রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে দিয়ে সেই টাকাটা ঋণ হিসেবে আবার কাস্টমারের কাছে, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিদের ঋণ প্রদান করছে। তো এই দুটোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল কাজটা, যে টাকা দিচ্ছে, আবার টাকার আমানত গ্রহণ করছে, আর লোন দিচ্ছে। কারণ এই দুটোর ভিতরে যে তাদের যে কার্যক্রমের ভিতরে তাদের হচ্ছে মুনাফার যে মাধ্যমটা, মুনাফার যে তৈরি হচ্ছে কিরকম, আমরা যদি সে টাকাটা রাখি ব্যাংকে, আমাকে হয়তো বা যে একটা লামসাম একটা অ্যামাউন্ট, অথবা 2%, 3% হয়তো বা কোনো রকম কিছু আমাকে সুদ দিচ্ছে। আর ব্যাংক যখন ওই টাকাটা লোন প্রদান করছে বিভিন্ন ব্যক্তি অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে, সেখান থেকে কিন্তু একটা 10%, 12% সুদ নিচ্ছে। সুতরাং এই দুই সুদের ভিতরে যে পার্থক্যটা রয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাংকের প্রফিট অর্থাৎ মুনাফাটা। সুতরাং বাণিজ্যিক ব্যাংকের এই দুটোই হচ্ছে মূল কার্যক্রমটা। এছাড়াও, যেহেতু আমি বারে বারে উল্লেখ করছি যে প্রতিযোগিতার ব্যাপারটা, কম্পিটিশনে টিকে থাকার জন্য এই বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আরো অনেক ধরনের ব্যাংকিং কার্যক্রমটা গ্রহণ করে থাকে। যেমন অর্থ স্থানান্তর, যেমন আমাদের অন্য ক্লাসে আমরা যখন বলি যে ওই, যেমন হচ্ছে ওই যে হস্তান্তরযোগ্য যে দলিল সমূহ, যেখানে আমরা বলছি যে ট্রানজাকশনটা স্মুথ করার জন্য কি করি আমরা, কিছু টাকা পয়সা, যে অর্থটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থানান্তর করাটা, আমি এখান থেকে ঢাকায় যাচ্ছি, যশোর থেকে আমি যদি এখন ঢাকায় যাই, তো আমাকে যদি ওখানে যেতে হয়, আমার যদি 1 কোটি টাকা আমাকে নিয়ে যেতে হয়, এই টাকাটা যদি আমি নিজেই বহন করে নিয়ে যাই, সেটা কিন্তু আমার একই সাথে অর্থ প্লাস হচ্ছে আমার জীবনের জন্য এটা কিন্তু একটা হুমকি। কারণ এটা কিন্তু কখনোই নিরাপদ ট্রানজাকশন না, এবং নিরাপদ স্থানান্তর না। কারণ ব্যাংক যে কাজটা করতে পারে ব্যাংকিং এর মাধ্যমে, যে আমি এখান থেকে যদি পে অর্ডার করে দিই, এখান থেকে যদি আমি গ্যাপ করি, অথবা এখান থেকে ওটিটি করে দিই, অনেকগুলো মাধ্যম আছে যার মাধ্যমে আমি খুব স্মুথলি এখানে টাকাটা এই অ্যাকাউন্টে, আমি যশোর সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টে যদি আমি টাকাটা জমা দিই, আমি কিন্তু পরের দিন যে ঢাকায় যে সেই টাকাটা পেয়ে যাচ্ছি। অথবা আমি যদি কাউকে টাকাটা আহ, প্রদান করতে চাই, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টে জমা দিচ্ছি, সে ওই তার অ্যাকাউন্টের থেকে ওখান থেকে টাকাটা তুলে নিতে পারে। সুতরাং অর্থটাকে যে স্মুথলি যে স্থানান্তর করাটা, এটা কিন্তু খুবই সহজেই চলে হয়ে যাচ্ছে আমাদের এই ব্যাংকিং এর মাধ্যমে, যেটা বাণিজ্যিক ব্যাংক করে থাকে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি বিনিময়ের মাধ্যম সৃষ্টিতে ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয়ের যে মাধ্যমটা, এটা খুব সহজে কিন্তু এই বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের করে দিচ্ছে, তাদের যে ব্যাংকিং যে কার্যক্রমের মাধ্যমে। যে আমি যদি এখন ক্রয় করতে চাই, যেটা একটু আগেই বলছি, যে আমি ঢাকায় বসে পড়ে ক্রয় করব, ঢাকায় বসে না, আমি এখন যদি, আমাদের যে এখন অনলাইন কেনাকাটার ব্যাপারটা রয়ে যাচ্ছে, অনলাইন কেনাকাটার মাধ্যমে আমি যদি এখন সে এই, এখানে বসে পড়েই যদি আমি এখান থেকে অর্ডার দিই, যে অনলাইনে অর্ডার দিচ্ছি যে আমাকে এই জিনিসগুলো দেওয়া হোক,
আমি আমার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টের মাধ্যমে আমি সেই টাকাটা, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা তাকে পরিশোধ করে দিচ্ছি। সুতরাং যার কাছ থেকে আমি এখানে ক্রয় করলাম তাকেও কিন্তু আমি চিনি না, তাকে দেখিনি, তার সঙ্গে আমার কিন্তু কখনো সাক্ষাৎও হয়নি, অথচ তার সঙ্গে আমার কেনাকাটাটা খুব স্মুথলি হয়ে যাচ্ছে। নিরাপদ সংরক্ষণ, নিরাপদ সংরক্ষণ বলতে বোঝাচ্ছি যে আমি আমার সম্পদ, আমি আমার টাকার পয়সা, আমার সম্পদের যে মানে সংরক্ষণটা, আমি যদি আমার বাসায় আমার টাকাটা আমার নিজের কাছে রেখে দিই, সেটা কিন্তু কখনোই সেটা কিন্তু কখনোই সিকিউরিটি দিয়ে আমি বলতে পারি না যে আমার এই টাকাটা মোর সিকিউর। কিন্তু এই টাকাটা যদি আমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সংরক্ষণ করি, সেটা কিন্তু আমার নিরাপদে কিন্তু সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থেকে যাচ্ছে। নিরাপদ সংরক্ষণ বাণিজ্যিক ব্যাংকগুলো যে শুধুমাত্র টাকা পয়সাই সংরক্ষণ করে থাকে তা কিন্তু না। আমরা এখন দেখি যে অনেকে তাদের যে বিভিন্ন ধরনের জুয়েলারি যে আইটেম গুলো অর্থাৎ অলংকারাদি, সেগুলো কিন্তু বাসায় নিয়ে না রেখে সেগুলো কিন্তু ব্যাংকের যে আহ, বিভিন্ন সংরক্ষণের যে ব্যবস্থা আছে সেখানেও কিন্তু আমরা রেখে দিই। সেটাও কিন্তু খুব, যদিও আমাদের জেলা শহর গুলো এখনো এই জিনিসগুলো হয়তো বা খুব বেশি দেখা যায় না। সেটা হচ্ছে ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু এই, অর্থাৎ ব্যাংকের মাধ্যমেও কিন্তু এই সম্পদটা রাখা যাচ্ছে, যে সবকিছু আমি ওখানে রেখে দিয়ে আসছি, তার একটা গ্যারান্টি সে দিয়ে দিচ্ছে যে আমি ওখানে কি কি রেখে আসছি, আমার যখন প্রয়োজন হচ্ছে তখন আবার একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে সে টাকাটা, সেই অলংকার দিয়ে আমি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে নিয়ে আসছি, আমি আবার প্রদান করছি। সুতরাং নিরাপদ সংরক্ষণ বাণিজ্যিক ব্যাংকের একটা বড় কার্যক্রম, যেটা তারা প্রতিযোগিতায় টিকে থাকার অথবা প্রফিট করার উদ্দেশ্যে সে মূল যে কার্যক্রম, ব্যাংকিং কার্যক্রম, আমানত গ্রহণ আর ঋণ প্রদান, তার বাইরে এসে কাজগুলো তারা করে থাকে। এরপরে হতে পারে যে তারা পরামর্শ প্রদান। বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে পরামর্শ প্রদান। যে আমি যদি কোনো একটা প্রজেক্ট নিতে নিয়ে থাকি, অর্থাৎ আমি যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায় থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাকে যদি পরামর্শ দিয়ে কিন্তু আমাকে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আমাকে, অথবা যে কোনো স্পেশালাইজড ব্যাংক কিন্তু আমাকে হেল্প করতে পারে। সুতরাং কারণ সে যখন তার লোনটা প্রদান করছে, যখন একটা হিউজ অ্যামাউন্ট টাকা সে দিচ্ছে, তখন যে গ্রাহক টাকাটা গ্রহণ করছে, লোনটা গ্রহণ করছে, সে যে সেখানে প্রপারলি ইনভেস্ট করছে কিনা, সেই টাকাটা আবার ফেরত পাওয়ার জন্য কিন্তু একটা ইনসিকিউরিটি অথবা একটা আনসার্টেনিটি কাজ করে, যে টাকাটা আমি ফেরত পাচ্ছি কিনা। সুতরাং পরামর্শ প্রদান করেও কিন্তু বাণিজ্যিক ব্যাংক তার অ্যাক্টিভিটিস এর ভিতরে একটা ডাইভার্সিটি নিয়ে আসতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের আহ, অভিজ্ঞতা সঞ্চার শেয়ার করে অথবা কাস্টমারকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে থাকে। মূলধন গঠন, বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজই হচ্ছে যে মূলধন গঠনের সহযোগিতা করা। কারণ আমরা ভালোভাবে জানি যে ব্যাংকিং ব্যবস্থাটা যদি স্মুথ না হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই মূলধন গঠনটা সম্ভব হয় না। কারণ যখন মূলধন গঠনটা তখনই সম্ভব হবে যখন একটা ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে ওঠে। আমাদের দেশে যে জিনিসটা হয় যে গ্রাম অঞ্চলে আমরা যেটা দেখি যে ব্যাংকিং ব্যবস্থাটা খুব বেশি আহ, সুসংগঠিত না থাকার কারণেই কিন্তু সেখানে মূলধন গঠনের হার খুবই কম। সুতরাং ব্যাংক তার যদি এই ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে জ- মানে জনগণের দ্বারগুলায় পৌঁছাতে পারে, অর্থাৎ তাদের যে মানে কার্যক্রম, অর্থাৎ যে নিয়মগুলো যদি খুব সহজভাবে জনগণের কাছে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু জনগণ এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের মূলধন সেভিংসটা করতে পারে। আর যত বেশি সেভিংস হবে তত বেশি কিন্তু মূলধন গঠনটা হতে পারে। ঋণ আমানত সৃষ্টি, ওই ঋণ আমান যেটা আমরা বলছি যে ঋণ প্রদানের কথা, ঋণ প্রদানের মাধ্যমে ডিপোজিটের মাধ্যমে আবার ঋণ প্রদান হচ্ছে। এইভাবে কিন্তু একটা সাইক্লিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে একটা দেশে কি হয়, একটা দেশের অর্থনীতিতে কি হচ্ছে, যে মানে ঋণ আমার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা যেটাকে খুব সহজে বলি যে ব্যাংক সৃষ্ট মানি, ব্যাংক সৃষ্ট ঋণ। তো ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু যেটা আমরা ব্যাংকের যে কার্যক্রম গুলো দেখলাম, এর আলটিমেট এটা হচ্ছে যে যে উদ্দেশ্য যেটা ছিল যে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে যে ব্যাংকিংটা কি, যে ব্যাংকিংটা কি
আবার সেই প্রথম নেতারে ফিরে এসে বলি যে ব্যাংক যে কাজটা করে সেটাই হচ্ছে ব্যাংকিং। আর একটা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আমরা যদি বলি, আমানত গ্রহণ আর ঋণ প্রদান, যেটা আলটিমেট তাদের উদ্দেশ্য, সেই ট্রেডিশনাল শুরু থেকে আমরা দেখে আসি। কিন্তু এটা ছাড়াও কিন্তু আরো কিছু কিছু কাজ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিযোগিতার খাতিরে টিকে থাকার জন্য অথবা তাদের মুনাফাটা ম্যাক্সিমাইজ করার জন্য সেই মূল যে কাজটা ঋণ প্রদান এবং আমানত গ্রহণ এবং ঋণ প্রদান, এর বাইরে এসেও আরো অনেকগুলো কাজ তারা করে থাকছে। যেটা হচ্ছে আমার সম্পদটা নিরাপদে তাদের কাছে রাখতে পারি, আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে, আমাদের একটা দেশের মূলধন সৃষ্টিতে তারা একটা অবদান রাখতে পারে। এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকিং এর মূলনীতি সমূহ। ব্যাংকিং এর মূলনীতি সমূহ কি? যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গেলে সেক্ষেত্রে তাদেরকে কোন কোন জিনিসের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত অথবা দিয়ে থাকে। তার এক নম্বর যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে তারল্য নীতি। তারল্য নীতি মানে হচ্ছে, তারল্য নীতি বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে সলভেন্সি, যেটা হচ্ছে যে লিকুইডিটি, যেটাকে বলছে সরি, লিকুইডিটি প্রিন্সিপল। অর্থাৎ ব্যাংকিং কার্যক্রমটা যেহেতু আর্থিক একটা ব্যাপার, অর্থাৎ হ্যাঁ, অনেকটা সেনসিটিভ একটা বিজনেস। অর্থাৎ আমি যে আমার টাকাটা, ব্যাংকিং কার্যক্রমটা যখন পরিচালিত হচ্ছে সেখানে কিন্তু অনেকেই আছে যে ডিপোজিট রাখছে, অর্থাৎ আমি আমার টাকাটা আমানত হিসেবে রেখে দিচ্ছি একটা বাণিজ্যিক ব্যাংকে, এবং আমি আমার টাকাটা যখন বেশি প্রয়োজন, আমার যখন দরকার, আমি তখন চাইবা মাত্রই কিন্তু আমাকে কিন্তু ব্যাংক টাকাটা ফেরত দিতে বাধ্য হবে। সুতরাং তাকে কিন্তু তার সবসময়ের জন্য লিকুইডিটি মানিটা সবসময় কিন্তু পর্যাপ্ত তাকে রাখতে হবে। কারণ এটা কিন্তু অনেকটা অন্য মুদি দোকানের মতো না, যে কোনো একটা দোকানে যদি কোনো কাস্টমার যেয়ে থাকে তখন বলতে পারে যে সে আমার এই দোকানে এটা জিনিসটা নেই। কিন্তু ব্যাংক কখনো বলতে পারে না, আমি যদি আমার ব্যাংকে যে বলি যে আমার সেই টাকাটা অথবা 1 লাখ টাকা লাগবে, আমি চেক শো করলাম, ব্যাংক কখনো বলতে পারে না যে এই টাকাটা নেই। সুতরাং তাকে এই লিকুইডিটি যে প্রিন্সিপলটা, এটাকে সবসময়ের জন্য মেনে চলতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে সচ্ছলতার নীতি, হচ্ছে যে সলভেন্সির যে নীতিটা। সলভেন্সির জিনিসটা হচ্ছে তারল্য যে নীতিটা, সে তারপরেই কিন্তু চলে আসতেছে আমাদের সলভেন্সির যে ব্যাপারটা। যে আমরা বাণিজ্যিক ব্যাংকের যে বিভিন্ন কার্যক্রম আমরা দেখি যে সেটা হচ্ছে গাইডেড বাই যে সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের, আমাদের দেশের কনটেক্সটে যদি বলি, বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম অনুযায়ী সেই একটা বাণিজ্যিক ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে। সুতরাং সেখানে কিন্তু বলা হচ্ছে যে এত পার্সেন্ট মোট মূলধনের এত টাকা পার্সেন্ট তাকে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে কাছে জমা রাখতে হবে রিজার্ভ হিসেবে, এত টাকা পার্সেন্ট টাকা তাকে সবসময়ের জন্য লিকুইডিটি মানি হিসেবে রেখে দিতে হবে। আমরা অনেক সময় দেখি কোনো কোনো ব্যাংক যে তার যে লিকুইডিটি যে টাকাটা সবসময় ব্যাংকের ভল্টে রাখার কথা, সেই টাকাটা কিন্তু অনেক সময় রাখতে ব্যর্থ হয়, এবং এই ব্যর্থ হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ইনসলভেন্সি চলে আসে, অর্থাৎ কখনো কখনো লিকুইডিটির যে ক্রাইসিসে ভোগে। তখন আমরা দেখি যে যেটাকে আমরা রেপো বলি, যে তখন ইন্টার ব্যাংক, এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকের যে ইন্টারনাল যে ট্রানজাকশনের মাধ্যমে তারা কিন্তু তরল টাকাটা, মানে ক্যাশ টাকাটা, মানে কালেক্ট করার চেষ্টা করে। সুতরাং এই সচ্ছলতা, একটা ব্যাংকিং কার্যক্রমটা মানে সঠিকভাবে পরিচালিত হতে গেলে তাকে কিন্তু এই সচ্ছলতার নীতিটাকেও দিকেও একটু গুরুত্ব দিতে হবে। এরপরে যদি আমরা ব্যাংকিং এর মূলনীতি হিসেবে দেখি হচ্ছে নিরাপত্তা নীতি, সিকিউরিটি। সিকিউরিটি হচ্ছে একটা বড় আমি আগেও বলেছি যে এটা হচ্ছে ব্যাংকিং কার্যক্রমটা হচ্ছে একটা সেন্সিটিভ একটা অ্যাক্টিভিটি, যে যেখানে সিকিউরিটি 100% সিকিউরিটি থাকতে হবে। আমি আমার টাকাটা যখন ব্যাংকে রাখবো তখন টাকাটা হতে হবে 100% সিকিউরিটি। কোনোভাবেই যেন আমি আমার আমি কখনো যদি একজন গ্রাহক নিজেকে অনিরাপদ মনে করে যে না আমার টাকাটা এখানে নিরাপদ রাখা, আমার ব্যাংকে যে আমার টাকাটা রাখছি এটা নিরাপদ না, কোনো কাস্টমার যদি অথবা গ্রাহক যদি এটা মনে করে, তাহলে কিন্তু কখনোই সেই ব্যাংকিং কার্যক্রমটা সেই ব্যাংক কন্টিনিউ করতে পারবে না। এরপরে আমরা যদি দেখি যেটা হচ্ছে সেবা নীতি, যে যেহেতু প্রফিট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস ব্যাংকিংটা, সুতরাং সার্ভিস ইজ অলওয়েজ ফার্স্ট। অর্থাৎ সেবাটাই হচ্ছে এদের
মূলনীতি হওয়া উচিত। কারণ কাস্টমারকে যত বেশি সেবা দিতে পারবে, যত ভালো এক্সিলেন্ট সার্ভিসটা দিতে পারবে, তখন সেই কাস্টমারটা, সেই গ্রাহকটা তত বেশি সিকিউর ফিল করবে, তত বেশি এনজয় করবে সেই ব্যাংকিংটা। সুতরাং আমরা যেটা প্রাইভেট ব্যাংকের গুলোর ক্ষেত্রে দেখি, সব সময় যেটা দেখি সেটা হচ্ছে যে তাদের সার্ভিসটাই হচ্ছে এক্সিলেন্ট। যদিও ক্রমে, হয়তো কথাটা বলা ঠিক না, আমাদের দেশে যেগুলো ন্যাশনালাইজ যে ব্যাংকগুলো রয়ে গেছে, সেগুলো দেখা যায় যে তাদের যে হয়তোবা সেখানে একটা আহ, ভিড় অথবা অ্যাক্টিভিটিসটা বেশি, সেই একটা কারণ হতে পারে। কিন্তু এটুকু আমরা নির্দ্বিধায় বলতে পারি যে প্রাইভেট ব্যাংক যে কাস্টমারকে যে ধরনের সেবা দিয়ে আসছে, ওয়ান স্টপ সার্ভিসটা দিয়ে আসছে, সেটা কিন্তু আমরা অন্যান্য অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই দেখছি না। কারণ রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, তাদের দক্ষতা এবং তাদের যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের সার্ভিসটা কিন্তু আরো, সার্ভিসের মানটা কিন্তু আরো বাড়াতে হবে। এরপর আছে মুনাফা নীতি। মুনাফা নীতি হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের যে কোনো একটা প্রতিষ্ঠানের মতো আলটিমেট গোল, ওয়ান অ্যান্ড অনলি যে গোল, সেটা হচ্ছে যে প্রফিট। সুতরাং প্রফিট হচ্ছে কিনা, প্রফিট যদি না করতে পারে একটা প্রতিষ্ঠান, যদি তার প্রফিটটা না হয়, তাহলে কিন্তু সে রিইনভেস্ট করতে পারবে না, তার মুনাফার পরিমাণ, মূলধনের পরিমাণ বাড়াতে পারবে না। অর্থাৎ তাকে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে মুনাফার দিকে খেয়াল রাখতেই হবে। গোপনীয়তা নীতি। গোপনীয়তা নীতি হচ্ছে যেটা আমাদের সিক্রেসি ব্যাপারটা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ব্যাংক কিন্তু সবকিছুই গোপন রাখবে। আমার আমার অ্যামাউন্টটা, আমার টাকা পয়সা, আমার এভরিথিং, আমার যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিলেটেড যে বিষয়গুলো রয়ে গেছে, সবকিছুই কিন্তু ব্যাংকের কাছে গোপন থাকবে। ইভেন আমার যে অ্যাকাউন্টটা, আমার অ্যাকাউন্টে যে কত টাকা আছে, এটা কিন্তু তৃতীয় পক্ষ চাইলেই কিন্তু সেটা সে শো করবে না। অর্থাৎ ব্যাংকেরও যেরকম গোপনীয়তা রয়েছে, নিজস্ব প্রিন্সিপালস রয়ে গেছে, সেক্ষেত্রে কাস্টমারেরও নিজস্ব কিছু স্বকীয়তা আছে, সেটাও কিন্তু ব্যাংক ধরে রাখার চেষ্টা করবে। এরপরে আসছে দক্ষতার নীতি। দক্ষতার নীতি ব্যাংকিং এর আরেকটা কার্যক্রম হচ্ছে যে দক্ষতা। আমরা দেখছি যে দক্ষতা, ইফিসিয়েন্সিটা, যদি স্কিলনেসটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিং কার্যক্রমটা সঠিকভাবে চলতে পারে না। আমরা বাংলাদেশের যে প্রাইভেট যে ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, সেখানে দেখি যে একটা প্রতিষ্ঠানে অনলি কতজন হাতে গোনা কিছু কর্মকর্তা কর্মচারী রয়ে গেছে, একটা ব্যাংকিং ব্যবস্থাটা তারা, শাখাটাকে কি মানে স্মুথলি তারা পরিচালিত করছে। এভরিথিং মানে গোডস ফেয়ারলি। সুতরাং দক্ষতা একটা বড় ব্যাপার। যদি দক্ষতা, কর্মকর্তা কর্মচারীর দক্ষতাটা যদি না থাকে, তো সুতরাং সেই প্রতিষ্ঠানটা কিন্তু সঠিকভাবে তোলা পরিচালিত করা যায় না। সুতরাং ব্যাংকিং কার্যক্রমটা যদি সঠিকভাবে চালিত করতে হয়, তাহলে প্রথম যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে সবাই দক্ষতাটা বাড়াতে হবে। লাস্ট হচ্ছে সুনাম, ব্র্যান্ড নেম। আমরা সবাই জানি যে ব্র্যান্ড নেম একটা বড় ফ্যাক্ট। সেটা হচ্ছে আমরা 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 যখন যে কোনো জিনিস, আমরা পোশাকের ক্ষেত্রে বলি, অন্য যে কোনো ফুড আইটেমের কথা বলি, যে কোনো ক্ষেত্রের কথা হচ্ছে, আমরা ড্রেসের কথা বলি, আমরা কিন্তু প্রথমেই আমাদের একটা ব্র্যান্ডের প্রতি একটা দুর্বলতা সবসময় থাকে, যে অমুক ব্র্যান্ড। সুতরাং ব্যাংকিং এর ক্ষেত্রে এরকমই আমরা দেখি যে প্রাইভেট ব্যাংকগুলোর কথা, কমার্শিয়াল যে ব্যাংকগুলোর কথা রয়ে গেছে, যে অমুক ব্যাংকের একটা গুডউইল আছে, অমুক ব্যাংকের একটা গুডউইল। সুতরাং এই গুডউইলটা যদি আমাকে অর্জন করতে হয়, সেটা কিন্তু রাতারাতি ওভারনাইট কিন্তু সম্ভব হয় না। সুতরাং যে অনেকগুলো যে ব্যাংকিং কার্যক্রম যেটা আমরা উল্লেখ করছি, সেটা যদি আমরা একটা লং টার্ম সময় ধরে যদি আমরা সেটাকে কন্টিনিউ করতে পারি, তখনই কিন্তু আমাদের এই দক্ষতা, সুনামের ব্যাপারটা চলে আসে। সুতরাং একটা ব্যাংকিং এর কার্যক্রমটা যদি সঠিকভাবে আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের এই যে প্রিন্সিপাল গুলো আমরা উল্লেখ করলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল আমাদের ব্যাংকিং এর মূলনীতি সমূহ। এরপরে আমরা একটু আসি যে আমরা এখানে একটু দেখার চেষ্টা করছি একটু ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে বেসরকারি ব্যাংকের কাল্পনিক উদ্ধৃত্ত পত্র, এটা ব্যাংকের ব্যালেন্স শিট। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাংকের ব্যালেন্স শিট। তো ব্যাংক ব্যালেন্স শিটটা সাধারণত যেটা হয়, সেটা হচ্ছে যে
বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকের একটা ব্যালেন্স শিট আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা এই কোর্সের অন্যান্য ক্লাসে আমি একদিন দেখানো ওই যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস, স্টেটমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি দেখাইছিলাম, যেটা আমরা ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে এই অ্যাসেট এবং লাইবিলিটিস, ডেবিট ক্রেডিট জিনিসগুলো খুব বেশি আমাদের ক্লিয়ার না। তো ওই জায়গাটা আমাদের এখানে আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা এই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করি, যে যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সম্পত্তি এবং দায়, যে অ্যাসেট এবং লাইবিলিটি সবসময়ের জন্য সেম হতে হয়, তারই একটা এক্সারসাইজ আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। একটু দেখার চেষ্টা করো যে প্রথমে হচ্ছে আমাদের এখানে আছে কি অ্যাসেট, তার মানে এই যে টোটাল অ্যাসেট হবে, সেই টোটাল যে অ্যাসেটটা হবে, যদি আমরা এখানে ডান পাশে ফিগার উল্লেখ করিনি, তো আমি আগে বলে রাখছি যে অ্যাসেট যেটা হবে, আমি ধরে নিচ্ছি যদি এই প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট হয় 1 কোটি টাকা, তার মানে টোটাল অ্যাসেট, দেখো এখানে মাঝখানে লেখা আছে টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট যদি সমান সমান হয় 1 কোটি টাকা, তাহলে নিচেই যেটা আসতেছে লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল, দায় এবং মূলধন, এইটা দুটো, ওর নিচেই যে আইটেম গুলো আছে ওই হেড গুলো যদি আমরা যোগ করি, সেটাও হবে 1 কোটি টাকা। সুতরাং অ্যাসেটস এবং লাইবিলিটিস এই দুটোই হয় অলওয়েজ ইকুয়াল। তো আমরা এখানে একটু অ্যাসেট গুলো দেখার চেষ্টা করি যে একটা কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট গুলো কি কি থাকে। সেইগুলো হচ্ছে আমরা একটু দেখে পয়েন্টস গুলো একটু আলোচনা করি একটার পর একটা। সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। আমি আগেও বলছিলাম ওইটা ক্লাসে যে ক্যাশ অলওয়েজ অ্যাসেট। আবার আমরা এখানে অ্যাসেটটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইচ্ছে করলে অ্যাসেটটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা আছে কারেন্ট অ্যাসেট আর একটা আছে ফিক্সড অ্যাসেট। প্লিজ, কারেন্ট অ্যাসেট হচ্ছে যেটাকে আমরা দেখলেই বুঝতে পারি যেটা পরিবর্তন হতে পারে, আর ফিক্সড অ্যাসেট মানে তো আমরা বুঝতেই পারি যে ল্যান্ড, বিল্ডিং, এরকম অনেক কিছু। তো এখানে আমরা ওইভাবে ভাগ করিনি, কিন্তু অ্যাসেট গুলোর ক্লাসিফিকেশন যে ক্যাশ ইন হ্যান্ড, একটা ব্যাংকের ভল্টে যত টাকা আছে সেটা তার একটা অ্যাসেট, এটাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে বলতে পারি। ক্যাশ ইন ব্যাংক, এটা একই জিনিস, ব্যাংকে রয়ে যাচ্ছে, তার মানে ক্যাশ বলতে বোঝাচ্ছে ক্যাশ অলওয়েজ হচ্ছে অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। নোট রিসিভেবল, প্রাপ্য বিল, নোট রিসিভেবল, আমাদের বাংলা ইংরেজি দুটো টার্মই আছে। নোট রিসিভেবল এর সঙ্গে আমি একটু অ্যাড করে বলি, যেটা হচ্ছে রিসিভেবল, প্রাপ্য, যেটা আমি পেতে চাচ্ছি, নিয়ার ফিউচারে যেটা পেতে চাচ্ছি, এটা হচ্ছে অলওয়েজ অ্যাসেট। নিয়ার ফিউচারে যেটা পেতে চাচ্ছি সেটা হচ্ছে অলওয়েজ অ্যাসেট, মানে অর্থাৎ রিসিভেবল শব্দটাই হচ্ছে অ্যাসেট। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট অলওয়েজ অ্যাসেট, তার মানে আমি এই টাকাটা আমি কোথায় খরচ করলাম, সেটা কি কি কাজে খরচ করলাম। তা ইনভেস্টমেন্টটা কিছু হতে পারে, পরে দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট ইন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার, ডেট ডিবেঞ্চার, অর্থাৎ আমি ইনভেস্ট কোথায় করছি, ইনভেস্টমেন্টটা আমি এক দাগে বলতেছি, ইনভেস্টমেন্ট যেহেতু আমার অ্যাসেট, ইনভেস্টমেন্টটা কোথায় করতে পারি, আমরা এখানে দেখানো হচ্ছে যে শেয়ারের ক্ষেত্রে ইনভেস্ট করছে, ডিবেঞ্চার অর্থাৎ ঋণপত্র ক্রয় করে রাখছে, ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্টের যে বিভিন্ন সিকিউরিটিজ সেখানে ইনভেস্ট করছি। তারপর হচ্ছে লোন পেইড এবং অ্যাডভান্স, প্রদত্ত, আমরা বাংলা টার্মটা দেখি প্রদত্ত ঋণ এবং অগ্রিম। প্লিজ, অগ্রিম অলওয়েজ অ্যাসেট, অগ্রিম অলওয়েজ হচ্ছে অ্যাসেট। আর প্রদত্ত ঋণ, কাকে ঋণ দিচ্ছে, ঋণ প্রদান করেছি, একটু বোঝার চেষ্টা করলে যে রিসিভেবল যে শব্দটা সেটা হচ্ছে অ্যাসেট, রিসিভেবল শব্দটা হচ্ছে অ্যাসেট। তা আমি যে প্রদত্ত ঋণ, আমি ঋণ প্রদান করছি, ঋণ প্রদান করছি মানে কি, ওটা আমি যে কোনো সময় আবার ফেরত পাবো। সুতরাং এই প্রদত্ত ঋণ এটা হচ্ছে আমাদের একটা অ্যাসেট। এরপরে যে ডিসকাউন্ট, যে শেয়ার ডিবেঞ্চার ঋণপত্র বার্তা, এগুলো তো আমাদের শেয়ারের ভিতরে চলে আসলো। ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট যেটা বলতে বোঝাচ্ছে যে ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, এভরিথিং, যে মেশিনারিজ গুলো আছে, এই ধরনের গুলো হচ্ছে আমাদের সবসময়ের জন্য হচ্ছে কি অ্যাসেট। এগুলোকে আমরা হচ্ছে ফিক্সড অ্যাসেট হিসেবেই দেখি। আমাদের এখানে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বলছে, কিন্তু কারেন্ট অ্যাসেট বলিনি। সুতরাং উপরের যে আইটেম গুলো ক্যাশ এবং ইনভেস্টমেন্ট, ওগুলোকে আমরা ধরতে পারি যে কারেন্ট অ্যাসেট। তো এরপরে আমাদের আসতেছে লায়াবিলিটিস প্লাস হচ্ছে ক্যাপিটাল, এই দুটো ফিগারটা হবে আমার টোটাল অ্যাসেটের সমান। তো লায়াবিলিটিস গুলো কি কি থাকতে পারে, ব্যাংক লোন। তাহলে এই জায়গায় আমরা একটা কথা বলি, যেটা হচ্ছে বিলস, এখানে নিচে আমাদের একটা হচ্ছে বিলস পেয়েবল। পেয়েবল শব্দ, পেয়েবল শব্দটা হচ্ছে সবসময়ের জন্য হচ্ছে লায়াবিলিটিস, কিরকম, যেটা আমাকে পে করতে হবে, প্রয়োদেয়, যে জিনিসটাকে আমাদের প্রদান করে দিতে হবে, পরিশোধ করতে হবে, এটা অলওয়েজ হচ্ছে আমার লায়াবিলিটি।
রিসিভেবল শব্দটা যেরকম ছিল হচ্ছে অ্যাসেট, ঠিক একইভাবে পেয়েবল শব্দটা হচ্ছে আমাদের কি লাইবিলিটিস। সুতরাং আমরা লাইবিলিটিস গুলো প্রথমে দেখতেছি হচ্ছে ব্যাংক লোন। তাহলে ব্যাংক লোন হচ্ছে আমাকে পরিশোধ করতে হবে। লোন ফ্রম সাবসিডিয়ারি কোম্পানি, মানে লোন যেটা করছি সেটা পরিশোধ করা লাগবে। টার্মস ডিপোজিট, নির্ধারিত মেয়াদি আমানত। বিলস পেয়েবল, বিভিন্ন বিলস গুলো আমার বাকি আছে, টোটাল লাইবিলিটি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের টোটালি লাইবিলিটিসটা। তাহলে এরপরে হচ্ছে আমাদের আসছে কোনটা, এরপরে আসছে আমাদের স্টক ইকুইটি, স্টক ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম। তার মানে হচ্ছে যে লাইভ একটা ব্যবসা যখন প্রতিষ্ঠানটা যখন রান করে তখন প্রথমে তখন মালিক পক্ষ কি করে, তার কিছু মূলধন নিয়েছে, শেয়ার ক্যাপিটাল নিয়েছে, সে চালু করছে। এরপরে যে কাজটা করে, আর যখন প্রয়োজন পড়ছে তখন সে টাকাটা ধার করছে। সুতরাং প্রথম দিকে যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো ছিল হচ্ছে কি তাদের লাইবিলিটিস গুলো, মানে দায় যেগুলো পরিশোধ করতে হবে। আর নিচেই যেগুলো রয়ে গেছে সেটা হচ্ছে মালিক পক্ষের যে মূলধনটা, মালিক পক্ষের যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করছিল, সেটা হচ্ছে যেরকম স্টক হোল্ডার ইকুইটি, অর্থাৎ মালিকদের যে মূলধনটা, তারা যে ইকুইটি নিয়ে শুরু করছে। স্টক ক্যাপিটাল, হ্যাঁ, শেয়ার মূলধন, তার মানে প্রতিষ্ঠানটা শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে টাকাটা কালেক্ট করছে সেটা মূলধন। শেয়ার প্রিমিয়াম, তার মানে এটা ওয়ান কাইন্ড অফ শেয়ার। সুতরাং শেয়ার এবং ওনারশিপ, অর্থাৎ মালিকানার যে তাদের যে মালিকদের যে মূলধনটা, এই দুটো মিলেই হচ্ছে আমাদের হচ্ছে কি মোট ক্যাপিটালটা। আর যেটা পরিশোধ করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইবিলিটিসটা। সুতরাং এই হচ্ছে আমাদের একটা ব্যাংকের ব্যালেন্স শিটটা, যে টোটাল অ্যাসেট সমান সমান হচ্ছে টোটাল লাইবিলিটিসটা। সুতরাং ব্যাংকিংটা হচ্ছে কি, আমরা আবার প্রথমে ফিরে আসি, যে একটা ব্যাংক যে কাজটা করে সেটাই হচ্ছে ব্যাংকিং। আর ব্যাংকিংটা হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমটাকে স্মুথ করার জন্য যে পদ্ধতিগুলো তারা গ্রহণ করছে সেটাই হচ্ছে আমাদের ব্যাংকিং। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।